এপিএস ঘুষ খায় আর উপদেষ্টা জানে না। হায় হায় কি যে বললেন আপনি। যে ভোটারদের কাছে আপনি ভোট চাইছেন, এই ভোটাররাই তো ভোটের আগের দিন রাতে আপনার কাছ থেকে টাকা নেয়। মানে আপনি শুধুমাত্র দেন তা তো নয়, তারাই তো টাকা নিয়ে ভোট দেয়। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে করাপশন, তাতে আমরা এতদিন ধরে এই 15 মাস ধরে শুধু অযথা একটা দলকে টার্গেট করে আমরা প্রচারণা চালিয়েছি, সেটা বিএনপি। বাংলাদেশের মানুষের কিন্তু কোনো ইলেকশনে আমরা এমন দেখি না যেখানে মারামারি হয় না। এই মানে পাড়ায় পাড়ায় মারামারি হয়, দলে দলে মারামারি হয়, ছোটখাটো মারামারি হয়, ককটেল বোমা ফাটানো, এগুলো কিন্তু হয়। রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখছেন যে যে লোকটা ক্লার্ক কিংবা অন্য, তার আপনি লেবাস দেখেই বুঝবেন যে তার সঙ্গে হয়তোবা নাও থাকতে পারে, কিন্তু লেবাস দেখে মনে করবেন তার সঙ্গে জামাতের একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ড্রয়ার খুলে দিচ্ছে আপনার টাকা নেওয়ার জন্য। এনসিপি কেন এই দুরবস্থা কেন? তাদের তারা তো একটা নেতৃত্ব দিয়েছে একটা ফ্যাসিস্ট সরকারকে, হঠাতে তারা একেবারে জীবন বাজি রেখেছিল। এবং নিশ্চিতভাবে আপনিও কল্পনা করতে পারেন যদি কোনো কারণে আওয়ামী লীগ সরকার টিকে যেত, তাহলে এই ছেলেগুলোর, অর্থাৎ এই আসিফ, এই নাহিদ, এই হাসনাত, এই এই সার্জিস, আরো যারা আছেন তাদের, মাহফুজ আলম নয় ঠিক আছে মাস্টার মাইন্ড হিসেবে লুকিয়েছিলেন, তার পরিচয় জানা যায়নি। আমরা যাদের পরিচয় জেনেছি, আওয়ামী লীগ যাদের পরিচয় জেনেছে, তাদের অবস্থাটা কতটা বাজে হতো, সেই জায়গায় তারা কিন্তু জীবন বাজি রেখে লড়েছে, কাজ করেছে। আজকে 1.5 বছরের মাথায় কিংবা নির্বাচন যদি আর 2 মাসের মধ্যে হয়ে যায়, সেই সময়টাতে এত বাজে অবস্থা কোনো বিপ্লবী বিশ্ব ইতিহাসে আছে কিনা যে বিপ্লবী দলগুলো তাদের এতটা করুণ অবস্থা হয়ে যায়? সেটা মানে কম, মানে থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু কম খুব। কিন্তু এনসিপির যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে কি, একটা মানে একটা বিশাল অভ্যুত্থানের পর ওরা যখন ক্ষমতায় এলো, ওরাই তো ক্ষমতায় এলো, এবং দেখা গেল যে ওরাই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আসল মানে দল, অলমোস্ট লাইক হিজ নিয়োগকর্তা, একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা। উনি বলেছেন এবং উনি ওদেরকে হেল্প করেছেন। যেমন ওরা সব জায়গায় প্রোটোকল পেত, ওরা যে অ্যাপয়েন্টমেন্ট যেখানে যাকে দিতে চেয়েছে সেটাই হয়েছে। এগুলো এখন তো আমরা সব ক্লিয়ার আমাদের কাছে, যে দোতন যে পজিশনস গুলোতে ওরাই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কিন্তু এটা করতে গিয়ে ওরা কিছুটা মানে করাপশনের সঙ্গে জড়িয়ে পড়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, আরো একটা ব্যাপার ঘটেছে, যে এই বিশাল আন্দোলনের পরে যে মবক্রেটিক যে নর্মটা তৈরি হয়েছে, চারিদিকে এখানে গিয়ে ওকে ধরো, ওর বাড়ি ভাঙ্গো, ওখানেই করো, এগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এটা পছন্দ করে না। আমরা 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 যদি ভিতরে ভিতরে দেখি, হ্যাঁ, একটু একটু সহানুভূতি নিয়ে বলি না কেন, এনসিপির ব্যাপারে একটু সহানুভূতি নিয়ে বলি না কেন, যে যদি দুর্নীতির কথা বলা হয়, দুর্নীতিটা কে করেছেন? নাহিদ করেছেন? না, তার ব্যাপারে তো সেই অভিযোগটি আসেনি। দুর্নীতিটা কে করেছেন? আসিফ করে, এই হাসনাত আব্দুল্লাহ করেছেন, সার্জিস করেছেন, মানে কে করেছেন? করেছেন আসিফ মাহমুদের পিএস কিংবা আসিফ মাহমুদের মন্ত্রণালয় করেছে বলে একটা অংশের কথা বলা হচ্ছে, অর্থাৎ এক ব্যক্তির কথা বলা হচ্ছে। আপনি যদি মবক্রাসির কথা বলি, কয়টা জায়গায় এনসিপির ছেলেরা গিয়ে করেছে? কেন শিবিরের ছেলে, জামাতের লোক, বিএনপির লোক তারা করেনি? এবং একই বিপরীতে তো আপনি যদি দুর্নীতির কথা বলেন, বিএনপির যে পরিমাণ চাঁদাবাজি, দখলদারিত্ব, দুর্নীতির কথাটি আলোচনা হচ্ছে, সে জায়গায় তারা তো নস্যি, শিশু। তাহলে মানে তাদের ব্যাপারে এত খারাপ অবস্থা কেন? না না, সেটা আলোচনা হচ্ছে, আলোচনা হওয়া। আর ইন দি ফিল্ড আপনি কি বাংলাদেশের কোনো একটা অফিসে, মানে আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলেন, আমি একটু তাহলে ঘুরে আসবো, যে কোনো একটা অফিস দেখান যেখানে করাপশন ছাড়া চলছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কাজে দুর্নীতির কথা বলে আপনি যদি জনগণকে বোঝাবার চেষ্টা করেন যে আমি খুব একজন ধোয়া তুলসী পাতা, পাবলিক ডাজ নট টেক ইট, এটা পাবলিক অ্যাকসেপ্ট করে না। কারণ অফিসে গিয়ে, যেমন ধরেন রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি দেখছেন যে যে লোকটা ক্লার্ক কিংবা অন্য, তার আপনি লেবাস দেখেই বুঝবেন যে তার সঙ্গে হয়তোবা নাও থাকতে পারে, কিন্তু লেবাস দেখে মনে করবেন তার সঙ্গে জামাতের একটা কানেকশন রয়েছে। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ড্রয়ার খুলে দিচ্ছে আপনার টাকা নেওয়ার জন্য। আমি নিজে একবার দেখেছি, আমি নিজে একবার ঢাকার গুলশান এলাকাতে যে মানে রেজিস্ট্রার অফিসটা, সেখানে আমি দেখলাম যে লোকটা কিন্তু, সে আমার সঙ্গে এলিভেটরে দেখা হয়েছে, সে কিন্তু অন্যকে বলছে নামাজের
ব্যাপারটা খুব সিরিয়াস। হ্যাঁ, হুম হুম আমি শুনছি, পরে দেখলাম যে ওই লোকটাই মানে আমার সামনে ৪-৫ জন লোক ছিল, আমি দেখছিলাম, দেখার জন্য গিয়েছি, সে ড্রয়ারটা টেনে দিল, ওইখানে টাকা ঢুকিয়ে দিল। হ্যাঁ, দি সেম ম্যান। কাজেই আপনি যদি এখন বাংলাদেশের সাধারণ মানুষকে বলেন যে এই দল ধোয়া তুলসী পাতা, নোবডি ইজ গোনা টেক ইট। এবং কাজে সবচেয়ে বড় কথা হলো যে ভোটারদের কাছে আপনি ভোট চাইছেন, এই ভোটাররাই তো ভোটের আগের দিন রাতে আপনার কাছ থেকে টাকা নেয়। মানে আপনি শুধুমাত্র দেন তা তো নয়, তারাই তো টাকা নিয়ে ভোট দেয়। অর্থাৎ আবার ভোটারদের নিচ্ছেও। মধ্যে তো হ্যাঁ, সেই করাপশনের বিষয়টা খাচ্ছে, আছে। হ্যাঁ, আবার তদবির করছে। কাজে এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে করাপশন, তাতে আমরা এতদিন ধরে এই ১৫ মাস ধরে শুধু অযথা একটা দলকে টার্গেট করে আমরা প্রচারণা চালিয়েছি, সেটা বিএনপি। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে আমরা এই অপবাদকে বারবার 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 বলে মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছি। কিন্তু কমন পাবলিক যারা অবজারভেন্ট, তারা, বাঙালিরা খুবই অবজারভেন্ট, এমনকি একটা রিক্সাওয়ালার সঙ্গে কথা বলেন ঢাকায়, দে আর ভেরি অবজারভেন্ট। তারা জানে যে বাংলাদেশে কেউ ধোয়া তুলসী পাতা না, কারণ প্রতিদিন তারা এটা দেখছে, যে অফিসে যাচ্ছে, যেখানে কাজে যাচ্ছে, দে আর সিইং ইট। তারা নিজেরাও করছে তদবির, এটা সেটা, এগুলো কিন্তু করাপশন, তদবির। কাজে এগুলো রয়েছে। কিন্তু আমি ব্যাক টু দি এনসিপি, এনসিপি যে মবক্রেসির ব্যাপারে, যে নেতৃত্বের ভূমিকাতে আমরা তাদেরকে দেখেছি, তারা বুলডোজার ডেকেছে, তারা তাদের ফেসবুকে ডিক্লেয়ার করে দিয়েছে যে আজকে গিয়ে ওই ওই বাড়ি ভাঙবো, এই যে জিনিসগুলো, এবং ওখানে আগুন লাগাও। মানে আপনি গাজীপুরের কয়েকটি ইনসিডেন্ট ইউ রিমেম্বার, হ্যাঁ, যে রাত্রে গিয়ে একজনের বাড়িতে ঢুকে তাকে এক্সটর্শন করার চেষ্টা, এই জিনিসগুলো কিন্তু মানুষ আহ, লক্ষ্য করেছে, দেখেছে। এবং এটা আগেও যে ছিল না তা না, আমি বলছি, কিন্তু এই এনসিপির রাজত্বকালে যখন তারা আসলে ডিফ্যাক্টো গভর্নমেন্ট পার্টি, তখন পাবলিক দেখলো যে এরা একদম এই ব্যাপারটা এত বড় আকারে ধারণ করলো, ইট বিকেম এ নর্ম। এর আগে আমরা কোনোদিন এই ১৫ মাসের আগে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা দেখিনি যে গ্রামের পর গ্রাম 64 জেলা সর্বত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এটি কিন্তু আগে আমরা এই লার্জ স্কেল এবং এরকম একদম সিস্টেমিক ওয়ে। মানে কবেকার কথা বলছেন? ৫ আগস্টের সময় বলছিলেন নাকি? হ্যাঁ, এই যে এনসিপির গভর্নমেন্ট, দ্যাট মিন্স ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টের সময়। না না, আমি যে বলছি ঘটনাটা কবেকার, মানে 64 ডিস্ট্রিক্টেই গ্রামের বাড়িতে আগুন, এটা কবেকার ঘটনা বলছেন? এই যে ১৫ মাসে এই গভর্নমেন্টের সময় সর্বত্র, আপনি বেশি দূর যেতে হবে না, আপনি নিউ ইয়র্কে আপনার যারা বন্ধু আছে, হ্যাঁ, আপনাদের প্রোগ্রামে আসে কিনা, অন্য প্রোগ্রামে যায়, ওদেরকে জিজ্ঞেস করে যে থাকে নিউ ইয়র্কে, তার একটা লাইব্রেরি $100,000 খরচ করে রিটায়ারমেন্টের টাকা দিয়ে একটা লাইব্রেরি করেছে, লাইব্রেরিটিকে সে পুড়িয়ে দিয়েছে একটা গ্রাম। হ্যাঁ, মানে ওই লোক কিন্তু ঢাকায়, বাংলাদেশে নেই। তো এই যে টার্গেটের যে আরসা এবং লুটপাট হয়েছে, তাতে ওই গ্রামের লোকরা কি ভাবছে? ওই গ্রামে তো অনেক লোক, সব তো আর মানে গুন্ডামি করে না, মেজরিটি লোক ভালো, গুন্ডার দল খুব কম। কাজে তারা কি ভাবছে যে এই বাড়িতে কেন আগুন দিয়েছো, হোয়াট ইজ হিজ রং, আর সে অন্যায় করলে বিচার করো। হ্যাঁ, তার তুমি একটা বাড়িতে একটা আগুন ধরিয়ে দিলা। এই সমস্ত ব্যাপারে যে পাবলিক পারসেপশন এনসিপি সম্পর্কে খুব নিচে চলে গেছে। এই কারণে এই ছেলেগুলো স্যাক্রিফাইস করেছে, কিন্তু সেই স্যাক্রিফাইসটা, আরো একটা আমি আপনাকে বলবো, আপনি আসিফ মাহমুদের ক্যাবিনেট সম্পর্কে আমি আপনাকে বলছি, এটা আজকের খবর, আপনার হয়তো চোখে পড়ে নাই। ক্যাবিনেট মিটিং এ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার মিটিং এ তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এরা ইলেকশনের দ্বারা অথবা না দ্বারা, দে উইল নট বি এবল টু কন্টিনিউ অ্যাজ দ্য উপদেষ্টা। এক, কাজে ওরা বাধ্য, এটা ওরা টের পেয়ে ওরা করছে। এক, দুই হলো ওখানে আদিলকে, যে আদিল করে একটা মোহাম্মদ আদিল, আদিলুর রহমান, জি, আদিলুর রহমানকে দিতে চেয়েছিল এর আসিফ মাহমুদের মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, জি, কিন্তু সে নিতে চায়নি, কারণ ওখানে ইররেগুলারিটি আছে। হ্যাঁ, হি নোজ ইট। ক্যাবিনেটে থেকে, একই ক্যাবিনেটে থেকে উনি যদি ওটা জানেন যে ওখানে ইররেগুলারিটি আছে, উনি ওই অপবাদ দিতে চান নাই, তারপরে তাকে সবাই জোর করে তার মাথার মধ্যে ওটা, ও মাথার উপরে ওটা দিয়েছে। তার অর্থ কি? এপিএস ঘুষ খায় আর উপদেষ্টা জানে না? হায় হায়, কি যে বললেন আপনি। মানে আপনি জানেন যে এপিএস, হ্যাঁ,
এপিএস ঘরের শুধু ঘুষ না, ঘরে কোথায় কি হচ্ছে, ঠিক। কয়টার সময় ঘুমাতে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কার সঙ্গে ঘুমাচ্ছে, কোথায় কি করছে, মানে এপিএস সব পার্সোনাল সেক্রেটারি তো অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল সেক্রেটারি পার্সোনাল বিষয় তো হ্যাঁ, জানবেই। মানে পদটাই তো এবং আসলে না পার্সোনাল বিষয় ওটা জানা। যুক্তরাষ্ট্রে কিন্তু অতটা না, কিন্তু আমি তো বাংলাদেশে দেখেছি। জি। আমি বাংলাদেশে আওয়ামী লীগ আমলের মন্ত্রী, তারপরে আপনার বিএনপি আমলের মন্ত্রী, জাতীয় পার্টি আমলের মন্ত্রী, মন্ত্রীদের ওখানে আমি এপিএস এর ভূমিকাটা দেখেছি, যে হোয়াট দ্য এপিএস ডু। হ্যাঁ, যত মানে কোন মন্ত্রী মানে কিংবা কোন লেনদেনটা উপদেষ্টা যদি তারাই সারে ঝাঁটাবাজি আর করে, কি, লেনদেনটা তারাই ওতো সারে ওরা অনেকটা। ওরা লেনদেন করে কাগজটা এনে দেয়, উনি সই করে দেয়, জি। উনি জানেন যে উনি একটা ভাগ পাচ্ছেন। কাজে কারো এপিএস যদি 200 কোটি টাকার মালিক হয়ে যায় 3-4 মাসের মধ্যে, আপনি মনে করেন সেই উপদেষ্টা একজন ধোয়া তুলসী পাতা? বিএনপি জামাতকে অ্যাটাক করছে, জামাত বিএনপিকে অ্যাটাক করছে। আবার অ্যাটাক করার সময় খুব সুন্দর কথা বলছে, বলছে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আবার আরেক দল বলছে তোমাদের জন্য আওয়ামী লীগই ভালো ছিল। মানে অভিমান করে আওয়ামী লীগকেই এখন তাদের অনেকের ভালো লাগে, কিংবা আওয়ামী লীগের সঙ্গে তারা তুলনা করছেন। দ্বন্দ্বটা এমন জায়গায় চলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় মাঠের জায়গায় মারামারি সংঘর্ষ রূপ নিচ্ছে। আগামী 2 মাস পর নির্বাচন, তফসিল ঘোষণা হয়ে যাবে, প্রার্থীরা পুরো দমে এলাকায় চলে যাবেন। বয়ান তৈরি করা হচ্ছে, একটা বয়ান তুমি দুর্নীতিবাজ, তুমি চাঁদাবাজ, দখলদার। আরেকজন বলছে তুমি ভাই মুক্তিযুদ্ধের সময় কি করছো আমি কিন্তু ভুলি নাই। এই দুটো বয়ান কতটা রাজনীতির মাঠে টিকবে এবং ভোটের পার্থক্য এই দুই বয়ানে কতটা বদলে যেতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সামান্য আপনার আগের প্রশ্নের একটু রেফারেন্স টেনে এই উত্তরের মধ্যে আসছি। দেখেন, সময় খুব বাংলাদেশের কম বিপ্লবটা পাবো। কিন্তু জি। বলশেভিক রেভলিউশন কিংবা ইরানিয়ান বিপ্লবের মতো বিপ্লব কিন্তু না, যেখানে একদম ম্যাস পপুলেশন এসে মনে করেন যে প্রত্যেক একদম শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ উল্টিয়ে ফেলেছে। বাংলাদেশের বিপ্লবটা যেটা হয়ে গেছে, এটা হচ্ছে শহরে মানুষের বিপ্লব, স্টুডেন্টদের বিপ্লব, তাই না? এবং এই বিপ্লব কিন্তু খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বেসিক নিডস এর এগেইনস্টে এটা বিপ্লব না। বিপ্লব ছিল দুর্নীতি এবং বহুদিন ধরে মানুষ ভোট দিতে পারে নাই এবং একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একটা রেভলিউশন, তাই না? যার ফলে এটা মেজরিটি মানুষের মধ্যে, যারা গ্রামে থাকে তাদের মধ্যে এটা তেমন কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারেনি। আর তাছাড়া সব দলই যেহেতু বাংলাদেশে দুর্নীতি করে, দুর্নীতি কোথাও হয় না। বা দেখেন, আমেরিকাতেও কিন্তু একটা প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী গিফট নিতে পারেন না, অথচ কাতারের কাছ থেকে যে বড় বিমানটা নিয়েছিল এত মিলিয়ন ডলার, আপনার মনে আছে? এগুলো ঘটনা ঘটেই। আসলে মানুষ আসলে কি চায় সেটা আপনাকে বুঝতে হবে, যে মানুষ কোন আবেগটা ধরে। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে ধর্ম, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় আবেগ হচ্ছে যে তারা মানে এন্টি করাপশনে তারা সবসময় নিজেকে দেখতে চায়। বাংলাদেশের মানুষ অল্পতেই সন্তুষ্ট হয়, আবার অল্পতেই বিরাগ ভাজন হয়, অল্পতেই আবেগপ্রবণ হয়, আবার অল্পতেই গোসা রাগ হয়ে তারা কিন্তু আবার শাস্তিও দিতে প্রস্তুত থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা মিক্স কালচার, যেটার মধ্যে দিয়ে আমরা ডেভেলপ করেছি। এখন আসি আপনার এই প্রশ্নের মধ্যে, যে হ্যাঁ, নির্বাচন আসলে তো পাল্টাপাল্টি কথাবার্তা হবে, একে অপরকে আক্রমণ করবে, এটা তো খুব স্বাভাবিক। পৃথিবীর সব ইলেকশনে, ইভেন কি রিসেন্টলি আমেরিকা ইলেকশনে আমরা দেখেছি অনেক নোংরা পাল্টাপাল্টি আপনার আক্রমণ হয়েছে। এত শব্দ বাজে আমেরিকার ইতিহাসে কখনো ব্যবহার করা হয়নি, সেই শব্দগুলো আমরা এখানে দেখেছি। হাওয়েভার, বিএনপি তো অবশ্যই চাইবে জামাতকে পরাজিত করতে, জামাত চাইবে বিএনপিকে পরাজিত করতে, কারণ এই দুইটাই দলে হচ্ছে এখন লিডিং দল। এখন জামাতের অস্ত্রটা কি? জামাতের অস্ত্রটা হচ্ছে বিএনপির দুর্নীতিগুলোকে তুলে ধরা, কারণ অতীতে বিএনপি দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, তিনবার তাদের সময় চ্যাম্পিয়ন হয়ে আমরা বিশ্ব রেকর্ড করেছি। সুতরাং জামাত সেই বিষয়গুলো নিয়ে আসবে। বিএনপি কে মানুষ দেখেছে কাছ থেকে দেখার সুযোগ হওয়ার কারণে যে নেগেটিভ গুলো তৈরি হয়েছে, সেগুলো ন্যারেটিভ গুলো নিয়ে আসবে জামাত, তাই না? এবং বর্তমান সময়ে বিপ্লব পরবর্তী সময়ে যে মানে ছোট ছোট শহরগুলোতে মানে ছাত্র দল কিংবা বিএনপির যে দুর্নীতিগুলো, যেগুলো আওয়ামী লীগের সময় ছিল, সেগুলো একইভাবে যে রয়ে গেছে, সেগুলোকে জামাত নিয়ে আসবে। অন্য পক্ষে অস্ত্র হিসেবে বিএনপি ইউজ করবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জামাতের অবস্থান। এবং সেটাই তো হচ্ছে, মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা ছিল, নিঃশর্ত ভাবে জাতির কাছে জামাত সরি বলেনি বা ক্ষমা চায়নি, সেই কথাগুলো তো সামনে ইলেকশনে আসবে। তবে হ্যাঁ, আমরা আশা করি যে এগুলো আসুক, বাংলার মানুষ এগুলো দেখেই বিচার বিবেচনা করে ভোট দিক। কিন্তু যেটা আমরা এক্সপেক্ট করি না, সেটা হচ্ছে নোংরা ভাবে আক্রমণ করা কিংবা একে অপরকে আক্রমণ করা, যেটা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি ঘটে গেছে এবং ঘটছে, এবং সামনে মনে আরো ঘটবে। বাংলাদেশের মানুষের কিন্তু কোন ইলেকশনে আমরা এমন দেখি না যেখানে মারামারি হয় না। এই মানে পাড়ায় পাড়ায় মারামারি হয়, দলে দলে মারামারি হয়, ছোটখাটো মারামারি হয়, ককটেল বোমা ফাটানো, এগুলো কিন্তু হয়। এগুলোই হচ্ছে সবচেয়ে খারাপ, যেগুলো আমরা উন্নত দেশের মধ্যে দেখি না। এখানেও আমরা বিরোধিতা দেখি, এখানেও কিন্তু চুল ছেড়াছেড়ি একে অপরকে আক্রমণ হয়, প্রাইমারিতে হয়, বিতর্কে হয়, হোক বাংলাদেশে হওয়া উচিত। কিন্তু যেটা এখানে হয় না, সেটা হচ্ছে স্থানীয় পর্যায়ে একে অপরকে আক্রমণ করা, মারামারি করা, এক দল আরেক দলের সাথে গ্যাং তৈরি করে তাদের সাথে ফাইট করা। এগুলো বাংলাদেশে যখন আমরা দেখি, তখন আমাদের সত্যি খারাপ লাগে। আমরা এটা এক্সপেক্ট করি না। তবে হ্যাঁ, এটা জিনিস ভালো
যে যেইভাবে হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অতখানি খারাপ হয়নি। তবে আপনার নির্বাচনমুখী আমরা এখন সবাই নির্বাচনে সবাই ভালো করতে চায় এবং এই বদ্ধ পরিকল্পনা থেকেই অনেকেই কিন্তু ওই বড় ধরনের জিঘাংসামূলক আক্রমণের দিকে কিন্তু এখনো যায়নি। যদি এই পরিবেশটা বিরাজ থাকে তাহলে আমরা মনে করি একটা সুষ্ঠু স্বাভাবিক এবং ভালো ইলেকশন আমরা পেতে যাচ্ছি।